আসসালামু আলাইকুম। আমি আজকে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ কি সত্যিই বন্ধ হয়ে গেল? এবং মধ্যপ্রাচ্য প্রাচ্যে কি শান্তি আসতে যাচ্ছে? এবং সেই লক্ষণগুলি কি? আসলে কি হতে যাচ্ছে? সে বিষয়ে একটু আলোকপাত করব। আর আলোকপাত করব আপনার ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে যে এখন ওখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান এবং আপনার স্পিকার কালিপাব এবং পররাষ্ট্রমন্ত্রী আপনার আব্বাস আরাকসিকে নিয়ে যে ক্ষমতার বা নেতৃত্বের কি টানাপোড়েন শুরু হয়েছে। এখন এই ইরানের প্রেসিডেন্ট এবং আপনার স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীর হাতে মুস্তফা খামেনি যে আপনার ক্ষমতা দিলেন একটা সমঝোতা চুক্তি করার, এবং সেখানেও তিনি একটা ক্লজ রেখেছেন যে অবশ্যই ইরানের স্বার্থ বিরোধী কোনো চুক্তি মানা যাবে না, এবং হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা, অর্থাৎ কোনোভাবেই আমেরিকার কাছে নথি স্বীকার করা যাবে না কোনো ক্ষেত্রেই। আবার তিনি আবার তাদেরকে বললেন যে যে তোমরা চুক্তি করো, তবে সেই চুক্তিটা অবশ্যই ইরানের যে কাউন্সিল আছে, সর্বোচ্চ কাউন্সিল, সেখানে সর্বোচ্চ ভোটে সেটা গৃহীত হতে হবে, এমন একটা শর্তও তিনি জুড়ে দিলেন। এবং এটা নিয়ে অনেকেই আলোচনা করছেন যে সেখানে কি ক্ষমতার দ্বন্দ্ব বা নেতৃত্বের দ্বন্দ্ব, অথবা ইরানের যে জয় অথবা পরাজয় যেটাই হোক না কেন, সেই কৃতিত্ব কে নেবে? অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা প্রথমে আসি, আপনার আমেরিকা অলরেডি আপনার $88 বিলিয়ন সামরিক বাজেট পাস করেছে, এবং সেখান থেকে প্রায় 17.3 বিলিয়ন খরচ হবে মধ্যপ্রাচ্যে। এই বিশাল অঙ্কের টাকা দিয়ে আমেরিকা কি করতে যাচ্ছে? আমেরিকা মূলত সেখানে সামরিক অস্ত্র সরঞ্জাম নতুন করে সেখানে ডেপ্লয় করবে, আপনার আনবে, এবং সেখানে নতুন করে সৈন্য মোতায়েন করবে, এবং ভবিষ্যতে একটা পরিকল্পনা তার আছে যে সে তার মধ্যপ্রাচ্যের উপর যে তার প্রভাব, সেই প্রভাবটাকে সে একেবারে ছেড়ে দিবে, বিষয়টা তেমন নয়। আপনারা যদি সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় আপনার সুইজারল্যান্ডের জেনেভায় যে ঘটনা ঘটেছে, এখন যা প্রকাশ পাচ্ছে, যে তাতে করে দেখা যাচ্ছে আপনার এই ইরানের প্রতিনিধি দল সৈয়দ আব্বাস আরাকসি, এবং যে স্পিকার গালিপভ, ওনাদের প্রাণনাশের একটা বিষয় ছিল, এবং কি আপনার এই পাকিস্তানের আসিফ মনিরেরও প্রাণনাশের একটা বিষয় প্রকাশিত হওয়ার পরে সাথে সাথে পাকিস্তান থেকে হুমকি দেওয়া হয় যে যদি এমন কিছু ঘটে তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে টোটালি যে আপনার বিনাশ করে দেওয়া হবে এবং মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। তারপরেই কিন্তু পরিস্থিতি শান্ত হয়, এবং এই যে বিষয়টা প্রকাশিত হয়, এতে করে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় যদি এইসব নেতৃবৃন্দকে আপনার ধ্বংস করে দেওয়া যায় বা এদেরকে যদি হত্যা করা যায়, ইরান থমকে যাওয়ার পসিবিলিটি আছে বলে এটা সামরিক বিশেষজ্ঞরা মনে করতেন, এবং সেই উপলক্ষে পরিকল্পনা সাজানো হয়েছিল। কিন্তু অনেকের ধারণা মতে এই গোয়েন্দা তথ্যটি রাশিয়ার মারফত আপনার পাকিস্তানের কাছে আসে, এবং পাকিস্তান তৎক্ষণাৎ সেই ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে চলছে এই মনস্তাত্ত্বিক লড়াই এবং একটা সমঝোতা চুক্তির মধ্যে এই যে চেষ্টা, এই যে অপচেষ্টা যাই বলেন না, এইটা কি শান্তি প্রতিষ্ঠার কোনো লক্ষণ বলে মনে হয়? আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। আর আমেরিকা, ইসরায়েল মধ্যপ্রাচ্য থেকে তাদের প্রভাবকে টোটালি নষ্ট করে দেবে, তাদের আর কোনো প্রভাবই থাকবে না, এমন কোনো চুক্তিতে যাওয়ার অর্থ হচ্ছে যে
দীর্ঘমেয়াদী এই চুক্তিটা বাস্তবায়ন হতে আপনার সময় লাগবে। যেমন ধরেন আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে ৬০ দিনের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আলোচনার জন্য। কিন্তু এবং ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধ করার ক্ষেত্রে সিনেট এবং কংগ্রেসের মাধ্যমে ভোটাভুটিতে যে উনি ওনার ক্ষমতা হারিয়েছেন, তা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হলো ডোনাল্ড ট্রাম্পের কাছে এখনো পর্যন্ত শেষ চাবি রয়ে গেছে, শেষ কার্ড রয়ে গেছে। তিনি ইচ্ছা করলে এই সকল গণভোটে, এই সকল ভোটাভুটির উপর আপনার ভ্যাটও প্রদান করতে পারেন এবং ভ্যাটও প্রদান করলে পুনরায় যদি ভোট হয় তাহলে আপনার সেই ভোটে 2/3 মেজরিটি জিততে হবে। কিন্তু এই ফাঁকে সেই ভোটাভুটি হতে এবং সেই জিতার প্রেক্ষাপটে যে সময়টা হাতে পাবে ডোনাল্ড ট্রাম্প, তাতে করে ডোনাল্ড ট্রাম্প সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে এবং পুনরায় যুদ্ধ পরিকল্পনা করার ক্ষেত্রে যথেষ্ট সময় পাবে বলে সামরিক বিশেষজ্ঞ মনে করছে। তাই আপাত দৃষ্টিতে যদিও মনে হয় শান্তি প্রতিষ্ঠিত হয়, তবে সেটাও একটা আপনার দীর্ঘমেয়াদী প্রসেস হবে এবং সেটা হয়ে যাবে তা না। অন্যদিকে কিন্তু ইরান এবং মুসলিম রাষ্ট্র বসে নেই। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখছেন যে ইতিমধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য চলে আসছে। তারা বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে আমেরিকার উপর প্রভাব বিস্তারের জন্য বা বিশ্বে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করার জন্য একটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে এবং সেটা অনেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, ইরান, মিশর, কাতার, ওমান, কুয়েত প্রায় সকলেই একটা ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে একটা আইডিওলজিতে, একটা আদর্শকে সামনে রেখে। কারণ এটা বুঝে গেছে যে যদি তারা একত্রিতভাবে এই সমস্যাকে মোকাবেলা না করে তাহলে ভবিষ্যতে তারা টোটালি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার, মুসলমানরা টোটালি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। কারণ আপনি যদি খেয়াল করেন, ইরানের কাছে যদি প্রতিরোধ করার মতো সেই ক্ষমতা না থাকতো, ইরানের কাছে সেই মিসাইল, ড্রোন সমৃদ্ধকরণ না থাকতো এবং তাদের আত্মত্যাগ করার মানসিকতা না থাকতো, তো ইরানও তো হয়তো একটা গাজা তৈরি হতে পারতো এবং সেই চেষ্টাই করেছিল। কিন্তু ইতিমধ্যে আপনার এর পিছনে চায়না এবং রাশিয়া সম্পূর্ণ ভাবে এই ঐক্যর সাথে, এই জোটের সাথে এখন একত্রতা ঘোষণা করেছে ডিউ টু আমেরিকার প্রভাবকে বিনষ্ট করার স্বার্থে। আর অন্যদিকে মোস্তফা খামেনির কথা যদি বলি, যে সেখানে বলতে হয় যে আপনার মোস্তফা খামেনি ইরানের যে মনোভাব এবং ইরানের যে সাধারণ মানুষের মনোভাব, যে আমেরিকা এত আধিপত্যবাদের মাধ্যমে, এত অবরোধের মাধ্যমে ইরানকে ধ্বংস করে দিতে চেয়েছিল, ইরানের এত নিরীহ মানুষের প্রাণহানি ঘটিয়েছে, সেই ইরানের সাথে বা সেই আমেরিকার সাথে ইরানের সাধারণ জনগণ কোনোভাবেই কোনো সমঝোতায় যেতে চায়নি। তা আমার কাছে মনে হয় যে ইরান আপনার তার নেতৃত্বকে ৩১টা ভাগে ভাগ করে একটা আপনার ৩১টা অঞ্চলে ভাগ করে সকলের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল এবং সকলের হাতে ক্ষমতা দিয়েছিল যে যার মতো যুদ্ধ চালিয়ে যেতে পারবে। যে কোনো একটা এলাকা ধ্বংস হলো, এমনকি তেহরান ধ্বংস হলো, ইরান ধ্বংস হবে না, ইরান যুদ্ধ চালিয়ে যাবে। যে নেতৃত্বকে এভাবে ডিসেন্ট্রালাইজ করেছিল, সেই ইরান নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে পারে, নিজেদের মধ্যে কারাকারি করতে পারে, মারামারি করতে পারে, বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে মোস্তফা খামেনি এমন একটি কৌশল অবলম্বন করেছেন যেন ইরানের জনগণ এক পক্ষ যে কট্টরপন্থী যারা, তারা মোস্তফা খামেনির এটাকে সমর্থন করেছে, আর অন্তর্বর্তী মধ্যপন্থী যারা, তারা আপনার মাসুদ পেজিশিয়ান সহ আব্বাস আরাকসি এবং কালিপাব ওদেরকে সমর্থন করে ইরানকে পুনর্গঠনের একটা ব্যবস্থা করতেছে। জাস্ট এখানে একটা কৌশল অবলম্বন করে ইরান নিজেকে পুনর্গঠনের একটা সময় নিচ্ছে। যাই হোক না কেন, ভবিষ্যৎ কী আছে জানি না। তবে আমার কাছে মনে হয় বর্তমান যে আপনার মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার কিছু দেশে মুসলমানরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রভাব বলে তৈরি করে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, কূটনৈতিক যে ব্যবস্থা বা কূটনৈতিক যে আপনার অবস্থা, এটাকে সুদৃঢ় করার লক্ষ্যে যেভাবে এগুচ্ছে, তাতে করে আমেরিকাও আবার চেষ্টা করছে এবং চেষ্টা করবে তাদের এটাকে প্রতিহত করার। তো জানি না ভবিষ্যতে আরও ভয়াবহ সংঘাত হতেও পারে। আবার এরা যদি এই মুসলিম যারা আছে দেশ এবং যারা অত্যাচারিত দেশ, তারা যদি এক হয়ে সেই তাকে প্রতিরোধ করে এবং তেমন একটা অবস্থা তৈরি করতে পারে, তাহলে অবশ্যই
একটা ব্যালেন্স তৈরি হবে, একটা ভারসাম্য তৈরি হবে বলেই আমি মনে করি। যাই হোক, আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।